যুক্তরাষ্ট্রে এমন কোন যদি পদক্ষেপ নিয়ে থাকেন যেটার জন্য দেখা যাবে যে মাচ পিপল এফেক্টেড হয়ে যাবে, তখন তো আমাদের সাধারণ জনগণ তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে যাবে। বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থা কি, এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ভারতের একজন জনপ্রিয় লেখক চন্দন নদী, সেখানে ছিলেন রহমান মাসুম ভাই। আমরা আলোচনা শুনবো যে আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের যুক্তরাষ্ট্রের শেষ অবস্থানটা কি। একটা নতুন ইভেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, হ্যাঁ, যেটা দাদা বললেন যে এটা একটা টেস্ট কেস। সুতরাং এখানে তো ধৈর্য রাখতে হবে, এবং তারা এটা অনেক ভেবে চিন্তে চুলচেরা বিশ্লেষণ করে তারা এটার উপরে কাজ শুরু করেছে, আপনাকে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না দেয়া থেকে শুরু করে, তারপরে সেই থেকে যদি শুরু করেন আজ অব্দি পিটার হাস সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া পর্যন্ত। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মানুষ বারবারই আমাদেরকে প্রশ্ন করে, ইনবক্স করে, আপনারা ওই প্রেডিকশন করেছেন, ওই অনুমান করেছেন, ওইটা সঠিক হয়নি, এটা বেঠিক হয়নি। ভাই আমরা তো মানে খোদা না, আমরা তো আল্লাহ না যে আমরা সবকিছু জেনে যাবো। আমরা মানে সার্কমস্টেন্সের উপরে কিছু বিশ্লেষণ করতে পারি আমাদের ছোট্ট মেধা প্রজ্ঞাকে কাজে লাগিয়ে। হ্যাঁ, এটা তো কেউ অথেন্টিক, আমরা তো গভর্নমেন্টের পার্ট না। গভর্নমেন্টের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ডিল হচ্ছে এগুলো তো আমরা আমাদের সোর্সের মাধ্যমে বা বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা এগুলোকে জোগাড় করে জনগণকে আমরা জানানোর চেষ্টা করি। কিন্তু জনগণ দেখা যাচ্ছে যে আমাদের এগুলোকে তারা ভিন্নভাবে আমাদেরকে আবার করে তারা নিজেরাই ডিমোরালাইজড হয় এবং আমাদেরকেও তারা হতাশ করে, যেটা নিতান্তই দুঃখজনক। এবার আসি আপনার মূল প্রশ্নটাতে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাবে কিনা। আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাওয়ার জন্য এত দূর আসেনি। আর মার্কিন যুক্তরাষ্ট্র কখনো হাফ ডোজ বা হাফ ডান খেলা খেলে না, তারা যেখানেই খেলে সেখানে ফুল ডোজ খেলে, পুরা রান খেলবে তারা। হ্যাঁ, তো সুতরাং সেটা খেলতে হলে এই প্রেক্ষাপটটা ভিন্ন। এখানের সাথে অনেকে যে আমাদের শাসক শ্রেণীর অনেকে তো বলে বেড়ান তারা তো ইরাকে গিয়েছে, তারা ওই আফগানিস্তানে গিয়েছে, ইরানে গিয়েছে, বিভিন্ন উদাহরণ টেনে নিয়ে আসে। কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের কাঠামোগত বিষয়গুলো কিন্তু ভিন্ন ভিন্ন। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক। সুতরাং বাংলাদেশে যেভাবে তাদের যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে এটা যতটা কার্যকর হবে, ইরানের বিরুদ্ধে তাদের এটা অতটা কার্যকর হবে না। এখানে বুঝতে হবে যে ইরাকের বিরুদ্ধে তারা যে অভিযানটা চালিয়েছিল সেই অভিযানটা ছিল ইরাকের কাছে মানে মরণাস্ত্র বা পরমাণু অস্ত্র আছে, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তাদের অভিযান ছিল সেখানে। কিন্তু মূলত তারা হয়তো বলেছে যে সেখানে এক তন্ত্র হচ্ছে, কিন্তু সাদ্দামের বিরুদ্ধে আমরা যদি পেছনে ফিরে তাকাই তাহলে দেখবো যে তারা কিন্তু বরাবরই যুদ্ধ করার আগে তারা কিন্তু সাদ্দাম হোসেনকে বারবারই বলছিল যে ওই অস্ত্রকে ধ্বংস করে ফেলার জন্য। হ্যাঁ, ওই অংশ ধ্বংস করলে তারা সেখানে হামলা করবে না। তাহলে বাংলাদেশকে যদি এখন ইরাকের সাথে মিলিয়ে যে বুদ্ধিজীবীরা কথা বলেন, যেখানে বাংলাদেশে যারা টিভি টকশো গিয়ে ফাটাই ফেলেন যে যাদের বুদ্ধি প্রতিবন্ধী আমরা আমাদের দৃষ্টিতে মনে হয়, বা তারা আমাদেরকে বা দাদাকে বা দাদার একটা আর্টিকেলকে বা আমাদের একটা মন্তব্যকে, আপনার একটা মন্তব্যকে তুচ্ছ তাচ্ছল্য করে বিভিন্ন রকম প্রপাগান্ডা হিসেবে তারা করতে চায়, তারা ভীত বিদায় করতে চায়। কারণ আমরা কিছু যেগুলো ইঙ্গিত করি সেগুলো শতভাগ মিথ্যা নয়, শতভাগ সত্য তো একমাত্র আল্লাহ জানে। কিন্তু আমরা যা যা প্রেডিকশন করি বা আলোচনা পর্যালোচনা বিগত 1-1.5 বছর থেকে করে আসতেছি, হ্যাঁ, বা দাদা যতগুলো আর্টিকেল বাংলাদেশ সম্পর্কে লিখেছে, ইতিমধ্যে উনি যে বিদেশি হিসাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা একটি মানে লাইন লেখার সাহস তাদের নাই। তাহলে তাদের যে আর্টিকেল গুলো লিখে আমাদেরকে যে মনে স্পৃহা বা জনগণের চোখকে খুলে দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেই জায়গাগুলোতে সরকার বলুক বা এটা মিথ্যা এটা বলুক, আপনি শতভাগ কোনো সংবাদ তো সত্য হয় না। এটা তো আপনি দেখেন যে সংবাদের উপাদান কন্টেন্ট, আমরা দেখবো শুধু কন্টেন্ট, এরপরে সংবাদকে সাজাতে গেলে, ডালপালা মেলতে গেলে, তাকে ডেকোরেশন করতে গেলে অনেক কিছুই আমাদেরকে লিখতে হয় আলংকারিক ভাবে, বা আমাদেরকে পর্যালোচনা করতে হয় আলংকারিক ভাবে। পলাশ ভাই, একজন দর্শক এসকে টিভি উনি বলেছেন যে পলাশ ভাই পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সাধারণ মানুষরা টিকতে পারতেছে না, তাই বন্ধু রাষ্ট্রের সাহায্যের প্রয়োজন বা বিদেশিদের দিকে তাকায় থাকতে। এটার 1 মিনিট আপনি উত্তর দিলে আমি চলে যাবো এগেইন চন্দন নন্দীর কাছে। জি, এটা যিনি লিখেছেন এটা উনি সঠিক লিখেছেন। হ্যাঁ, এটা আপনি যদি মানে 10 লাখ মানুষের সামনে আপনার 10 জন অস্ত্রধারী যদি থাকে, হ্যাঁ, তাও আবার সরকারি লাইসেন্সধারী অস্ত্র যদি থাকে তাহলে সেটা যথেষ্ট। কিন্তু আমার কথাটা হলো যে এই কথাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও আমি মনে করি যে সে বুক পেতে গুলি নেওয়ার জন্য আমি কাউকে উৎসাহিত করছি না, আমি সেই অর্থে কথাটা বলিনি। আমি এই দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি যেটা বলেছেন সেটা ঠিক, কিন্তু প্রতিবাদের বিভিন্ন রকম ভাষা আছে। সরকারকে
নন কোপারেশন করার বা আপনার যে এখন যে আন্দোলনগুলো চলছে সেখানে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য প্রত্যেকটি মুক্তিকামী মানুষের একটা দায়িত্ববোধ আছে। শুধু আমাদের দিকে তাকিয়ে থাকা, আমরা কি পর্যালোচনা করলাম আর বিদেশিরা কি বললো, আমি জাস্ট ওই কথাটাকে মিন করতে চেয়েছি। আমি বলিনি যে বন্দুকধারীদের সামনে চলে যেতে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা জানি যে এই ধরনের অস্ত্র তাদের বুকের উপরে চালানো হয়, গুলি সরাসরি চালানো হয়, সুতরাং এটা ভেরি ডিফিকাল্ট, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও আপনি আপনার যে জায়গা থেকে যে আন্দোলনগুলো আসছে, যে আন্দোলনগুলো হচ্ছে, সেগুলো যেন সফল হয়, অন্তত সেটার জন্য আপনারা একটা কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করেন। হতাশ হওয়ার কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের পক্ষে আছে এবং থাকবে। এখান থেকে তারা এক চুলো পিছপা হবে না, হয়তো একদিন আগ অথবা একদিন পর। হয়তো আপনি আজকে রাতেও শুনতে পারেন কোনো অ্যানাউন্সমেন্ট, আজকে তো মানডে, অথবা উইকেন্ডের দিকেও আপনি শুনতে পারেন। কিন্তু কথাটা হলো দেখে এটা দিকে না একদম করে নিজেদেরও যে করা কিছু আছে সেটার জন্য মানসিক প্রস্তুতির কথা আমি বোঝাতে চেয়েছি। ধন্যবাদ। ভাই, অসংখ্য ধন্যবাদ দাদা। Let me come back to you. Recently, Foreign Secretary Anthony Blinken উনি স্টেট ডিপার্টমেন্টের একটা আপনার প্রেস কনফারেন্সে লেবার রাইট নিয়ে কথা বলতে গিয়ে উনি সরাসরি যে দেশটার কথা বা যে এরিয়ার কথা উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা। So look like it was very focused by him. Do you find any correlation between these and the US government's attitudes to the election process, or the government's defiance to the US policies? Of course. আচ্ছা, আমি বাংলাতে দাদা সরি, আমি আসলে ভুল করেছি, বাংলাতেই বলি যে আপনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এর কথা উল্লেখ করে শ্রমিক অধিকার নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা উনি উল্লেখ করেছেন। তো এতে আপনি কি মনে করেন যে এই বক্তব্যটা ইউএস বর্তমানে যে ইলেকশন কেন্দ্রিক যে প্রসেস বা ডিসক্রিপেন্সিস চলছে ইউএস গভর্নমেন্টের সাথে বাংলাদেশ সরকারের, এটার কোনো মিল আছে কিনা? নিশ্চয়ই আছে। এটা তো আমি আমার প্রথম আপনি যে প্রশ্ন করেছিলাম তখনই আমি ইঙ্গিত করেছিলাম আর স্ট্রেট অ্যাওয়ে বলেও ছিলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ফ্যাক্টর ইন বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের বিগেস্ট ফরেন এক্সচেঞ্জ আর্নার, ইভেন মোর দেন রেমিটেন্সেস। তো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট industry, but it is also therefore an important pressure point. তো সেই জায়গাটাকে যদি একটা সেখানে যদি একটা প্রবলেম দেখা দেয় বা প্রবলেম হয়, and that is labor related, সেই labor related প্রবলেমটা is going to affect the Americans obviously. তো সেখানে যদি এমন কিছু পদক্ষেপ নেয় আমেরিকা on the basis that বাংলাদেশের labor laws, labor rights, লেবার সেফটি, এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল লেভেলের না, সেটা হয়তো না, নিশ্চয়ই না, আর হয়তো হবেও না কোনোদিনও, বাট সেটা একটা পার্টিকুলার জায়গায় আনলে সেখানে যদি লেবার রাইটস গুলো বজায় থাকে বা ইমপ্রুভড হয়, সেটাকে ভিত্তি করেই কিন্তু আমেরিকান সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকেনের সেই বক্তব্য ছিল। আর উনি খুব স্ট্রং ওয়ার্ডস ইউজ করেছিলেন, টু দ্য এক্সটেন্ট that the US administration could even think of sanctions and other measures, যেটা উনি বলেছিলেন টুল কিট, কোট অ্যান্ড কোট টুল কিট ইউজ, এক্সপ্রেশনটা ইউজ করেছিলেন। তো সেটা আমরা কিভাবে ওনারা যদি সিরিয়াসলি এটাকে পারসু করে, আর আমার মনে হয় ওনারা এটা হয়তো খুব শিগগিরই সিরিয়াসলি পারসু করবে আর ইমপ্লিমেন্টও করবে, সেই জায়গাটা যদি আসে তখন বাংলাদেশ will have much to worry about. How the Sheikh Hasina government will deal with this problem is something that I do not know. But knowing how the ruling Awami League has been behaving over the last 2-3 months, she will of course try to brazen her way out. সেটা কতদূর সাকসেসফুল হবে is very very doubtful. এবং উনি কিন্তু এখানে বলছেন যে labor's right is equivalent to our national security issue. Right. So he has a point there, because এই labor rights টা যেই মাত্র একটা certain তার ভায়োলেশন গুলো যদি একটা certain পয়েন্টে পৌঁছয়, যেখানে it will become difficult for some of these
ready-made garment factories to produce the required volume of of garments or exports যে টার্গেটস গুলোকে ম্যাচ যদি না করতে পারে, ইটস অবভিয়াসলি গোয়িং টু এফেক্ট দি আমেরিকানস। অ্যান্ড তার সঙ্গে একটা আমেরিকান ইকোনমিক, ন্যাশনাল সিকিউরিটি ইজ নট পলিটিক্যাল অলওয়েজ, ন্যাশনাল সিকিউরিটি ইজ অলসো ইকোনমিক ইন মেনি ওয়েজ। সেটা ইকোনমিক ডাইমেনশন আছে একটা, সেই ইকোনমিক ডাইমেনশনটা যদি আমেরিকার affected হয়, adversely affected হয়, obviously America will take necessary actions in order to correct that problem. Okay, so এতে আপনি বলতে চাচ্ছেন যে এই জায়গা থেকে, বিকজ এটা যে উল্লেখ করা এবং এটাকে হাইলাইটস করা, it is very suspicious. Maybe something can be imposed. I mean, it could be the garments industry could be a scapegoat to implement something over the Bangladeshi government by the United States. Right? Do you agree with this? Well, all I would say is that big powers behave in certain ways, and they always find problem areas which they would call addressing these problem areas. But in real terms, dekhte gele these problem areas are actually the justification points through which international power can be projected in a particular country of interest. Okay, thank you. I'll come back to you. Palash bhai, দাদা ক্লিয়ারলি বলেছেন যে ভারত যতই মুখে তারা বলুক না কেন, ভিতরে ভিতরে আমরা কনসার্ন করে যাচ্ছি বা আমরা আসলে সবসময় বলে থাকি, ভিতরে ভিতরে কিন্তু শেখ হাসিনা সরকারের মূল পাওয়ারের জায়গাটা ভারতে, আমি আনডাউটলি এটা আমরা বলতে পারি। এই ক্ষেত্রে আপনি ভারতের উদ্দেশ্যে এজ এ বাংলাদেশি নাগরিক, অনেকে নিশ্চয়ই এগুলো দেখে, ডেফিনেটলি দেখে, সিকিউরিটি এজেন্সিজ দে অলওয়েজ মনিটর দোজ কাইন্ড অফ প্রোগ্রামস। সো আপনার কি বলা আছে যে ভারতের উদ্দেশ্যে এই যে 16 কোটি মানুষের ভোটাধিকার বঞ্চিত করে, এবং আমি যদি বলি যে আপনার রেসপন্সিবল ওয়েতে একনিষ্ঠভাবে একটা অথরিটারিয়ান গভর্নমেন্টকে বাংলাদেশে রেখে দেওয়া, কারণ কোনো সমর্থন চীন থেকে নাই, রাশিয়া থেকে থাকলে আছে, কিন্তু মূল জায়গাটা আমরা সন্দেহ করে থাকি। দাদা এটা ক্লিয়ারলি বলেছেন ভারত। আপনার উদ্দেশ্য, আপনি ভারতের উদ্দেশ্যে, ভারতের অথরিটি, there are many people in the India's government who speaks Bangla, and also they understand Bangla too, and they translate those stuffs into Hindi. I know that very well. So can you আপনি কি বলবেন আপনি ভারতের উদ্দেশ্যে, যে আমরা তো we are troubled country, troubled nation? না, এখানে আমি আপনাকে একটা কথা বলি, ধন্যবাদ। এবারের প্রেক্ষাপটটা কিন্তু 14-18 নয়। হ্যাঁ, ভারতের যে ইন্টারভেন বা ভারত যে জিনিসটা চেয়েছিল, বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতা আসার পর, যে বাংলাদেশের এই সরকারকে বা এই রেজিমকে তারা যেভাবে একেবারে বুকে টেনে নিয়ে, মানে একেবারে তাদের মানে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে একেবারে নির্বাচনিক ব্যবস্থাপনা যে হাত দেয়া, আমার মনে হয় সেখান থেকে ভারত, আমি এখন আর বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলবো না, ভারত তার নিজের প্রয়োজনের তাগিদে, ভারত তার নিজের, আবারও আমি রিপিট করি, ভারত তার নিজের প্রয়োজনের তাগিদে, নিজের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ভারত বাংলাদেশের এই নির্বাচনে, এই রেজিমের এই যে একতরফা নির্বাচনের যে তফসিল ঘোষণা হলো, এখানে ভারত কোনো সমর্থন দিবেন না, দেওয়া উচিত নয়। ভারতকে আমি এই জায়গা থেকে তার নিজের যে তার স্বার্থ বলি, যে নিজের যে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলি, সে নিরাপত্তার স্বার্থে তাদের এই নির্বাচনে বা অতীতের মতো 2014-তে যা 18-তে যা ঘটেছে, আমাদের বাংলাদেশের জনগণ তা ভুলে যেতে চায়। আর এখন কিন্তু ভারত দাঁড়িয়ে আছে বিশাল এক চ্যালেঞ্জের মুখে। আপনাকে আমি কেন সেটা বলছি, সেটা বললাম যে কি আমার দর্শক শ্রোতাও যেন সেটা মাথায় রাখে, যে জনগণও যেন সেখানে সাহসী হয়। কারণ ভারত এখন মনের দিক থেকে মুখে ভাষাভাবে কিছু কথা না বললে নয়, পিতে বলছেন ঠিকই, কিন্তু ভারত কিন্তু যেভাবে আগে আমাদের উপরে চাপিয়ে দিতে পেরেছিল সরকারকে, এবার সেটা পারবে না। আর যদি করে, এটা ভারতের ক্ষতি হবে। কারণ বাংলাদেশ ইতিমধ্যে ভারতে এবং ভারতকে রেখে চীনের পেটের ভিতরে ঢুকে গিয়েছে। চীনের পেটের ভিতরে ঢুকে যাওয়ার কারণে চীন এই কথাটুকু 1 সপ্তাহ আগে চীন বলতে বাধ্য হয়েছে যে আমরা বাংলাদেশের এই রিজার্ভ সংকটের সময় আমরা রিজার্ভের সহায়তা দিব।
তাহলে আপনি বুঝেন যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বহু দূর এগিয়ে গিয়েছে। তাহলে এই অবস্থায় যদি বাংলাদেশ এই সরকার যদি আরেকটা যেন তেন নির্বাচন করে আবার সরকার ব্যবস্থায় ফিরে আসে, তাহলে ভারতের যে সেভেন সিস্টার আছে, আমি তো মনে করি যে চীনের কারণে সেটা হুমকির মুখে পড়বে এবং চীনের আধিপত্য এখানে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ভারত তার নেবারার আরো অনেক কান্ট্রি, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে তাদের আধিপত্য বা বহুলাংশে তাদের হ্রাস পেয়েছে। একমাত্র বাংলাদেশ তাদের একমাত্র ভরসা স্থল। আমার বক্তব্য হলো বাংলাদেশের কথা যতটা ভাববেন, তারা তাদের কথাটাও যেন এবার ততটাই মাথায় রাখেন, এবং তারা রাখবেন বলে এটা আমি তাদের বিভিন্ন বিশ্লেষণে, বিশেষ করে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের বিশ্লেষণে আমি বুঝি যে তারা ভারতকে বারবার পরামর্শ দিচ্ছে যে তোমরা একই ভুল করতে যেও না, সব ডিমগুলো একটা ঝুড়িতে রেখে ভুল করেছো আর সামনের দিকে সে কাজটা করতে যেও না। এটা ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা মোটামুটি ভাবে বা যারা কলাম লিখেন বিভিন্ন পত্রিকায় তারা ভারতকে এই পরামর্শ দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন ভারত আসলে কি চায় আমাদের দেশের ভিতরে, এবং আমরা যেটা মানে মনে করি যে ভারত যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন, তারা স্পষ্ট এটা বলেছে। তো আমরাও চাই যুক্তরাষ্ট্র যেন সুষ্ঠু নির্বাচন আয়োজন করে, যেই দিকে দেশ যাচ্ছে একতরফা একটা নির্বাচনের দিকে। এই একতরফা নির্বাচনে দেখা যাবে যে এখন পর্যন্ত কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে, সামনে আরও অনেক দিন বাকি আছে, পরে এক দেড় মাসে আরও অনেক মারা যাবে। এই জন্য যুক্তরাষ্ট্র অতি দ্রুতই উচিত বাংলাদেশের নির্বাচন নিয়ে দ্রুত ভালো সিদ্ধান্ত নেওয়া, যেখানে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে না।